নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো বারো। অভিকের সঙ্গে রয়েছি আমি অনন্যা। অনন্যা, এই মুহূর্তে যে খবর দিকে আজকে প্রথমেই নজর রাখতে হচ্ছে, সামনেই লোকসভা নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করা হয়ে গেছে। সেই লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গাতে প্রার্থীদের সমর্থনে কোথাও তারা প্রচার কর্মসূচি চালাচ্ছেন, কোথাও কিন্তু দেওয়াল লিখন চলছে। এবার বীরভূমে সেখানেই তৃণমূল প্রার্থী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে শতাব্দী রায়, তার সমর্থনেই যে পোস্টার দেওয়া হয়েছিল, সেই পোস্টারে তিহারে বসেই খেলা হবে এই কথা লেখা রয়েছে, যা নিয়ে এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। তিহারে বসেই খেলা হবে দুবরাজপুরের হেতামপুরে তৃণমূলের পোস্টারে লেখা শতাব্দী রায়ের সমর্থনে পোস্টার। গরু পাচার মামলায় তিহারে জেলবন্দি অনুব্রত মণ্ডল, আর তাকে নিয়েই কিন্তু এই পোস্টার। অনুব্রত মণ্ডল তিনি জেলবন্দি থেকেও শতাব্দী রায়ের নামে পোস্টার, শতাব্দী রায়ের সমর্থনে পোস্টার। দুবরাজপুরের বিভিন্ন জায়গায় তিহারে বসেই খেলা হবে। দুবরাজপুরের হেতামপুরে তৃণমূলের পোস্টারে লেখা শতাব্দী রায়ের সমর্থনে সেই পোস্টার। গরু পাচার মামলায় তিহারে জেলবন্দি অনুব্রত মণ্ডল। একেবারেই তাই। আমরা জানি যে তিহার অর্থাৎ তিহার জেলে এই মুহূর্তে রয়েছেন অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ বলা হয় যাকে। তিনি গরু পাচার মামলায় এই মুহূর্তে সেখানে বন্দী রয়েছেন, কিন্তু শতাব্দী রায়ের সমর্থনে যে পোস্টার সেখানে দেওয়া হয়েছে, যে দেওয়াল লেখা হয়েছে, তাই এই তিহার শব্দটাও ব্যবহার করা হয়েছে। গরু পাচার মামলায় তিহারে জেলবন্দি অনুব্রত মণ্ডল আর শতাব্দী রায়ের পক্ষে কিন্তু পোস্টার, সেই পোস্টারের ছবি আপনাদের দেখাচ্ছি। দেওয়াল লেখন একেবারেই অনন্যা, আমরা এই নিয়ে কথা বলবো। ঋতভাস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি। ঋতভাস, শতাব্দী রায়ের সমর্থনেই যে দেওয়াল লেখা হয়েছে, তাতেই তিহারে বসেই খেলা হবে এই শব্দ উল্লেখ করা হয়েছে। আমরা জানি যে তিহারে এই মুহূর্তে কে রয়েছেন, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। কোথাও গিয়ে কি এই যে অনুব্রত মণ্ডল তিনি বীরভূমে নেই, তিনি তিহারে রয়েছেন, কিন্তু লোকসভা নির্বাচনে না থেকেও অনুব্রত মণ্ডল, তার প্রভাব যে সেখানে কাজ করবে, একটা বড় ভূমিকা থাকবে, তাই কি স্পষ্ট হয়ে যাচ্ছে শতাব্দী রায়ের সমর্থনে লেখা এই দেওয়াল লিখনে? একদমই। দেখো, বেশ কিছুদিন আগে আমরা যেটা দেখেছিলাম যে বিজেপির জেলা সহ সভাপতি বা সাংগঠনিক জেলা সহ সভাপতি দীপক দাসও কিন্তু অনুব্রত মণ্ডলের যে সংগঠন গোছানোর দিকটা বা সংগঠক অনুব্রতর কিন্তু প্রশংসা করেছিলেন, এবং সেই একই কথা কিন্তু আজও বলছে তৃণমূল নেতৃত্ব। আমরা এর আগেও দেখেছিলাম কালীঘাটে মুখ্যমন্ত্রী যেদিন জেলা তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করেন, সেদিনেও কিন্তু অনুব্রত মণ্ডলকে মাথায় রেখে এবং তার দেখানো পথেই ভোট করতে হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে কিন্তু জেলাতে তৃণমূলের যে ব্যানার, সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলের ছবি ফিরেছিল। পাশাপাশি বারংবার কিন্তু উল্লেখ করতেও দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলের নাম। এমনকি এই যে খেলা হবে স্লোগান, এটা তো অনুব্রত মণ্ডলই শুরু করেছিলেন, এবং এই খেলা হবে স্লোগানও কিন্তু বারংবার দিতে দেখা গিয়েছে জেলা তৃণমূলের নেতাদের। এবার সেই অনুব্রত মণ্ডলের নাম না করে শতাব্দী রায়ের সমর্থনে, অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে যে দেওয়াল লিখন, সেখানে অনুব্রত মণ্ডলের নাম না করে দেখা গেল যে তিহারে বসেই খেলা হবে। অর্থাৎ কোথাও না কোথাও যারা বীরভূম জেলার তৃণমূল কর্মীরা আছেন, তারা কিন্তু অনুব্রত মণ্ডলকে সামনে রেখেই ভোট করতে চাইছেন, এবং সেই কথা কার্যত স্বীকারও করে নিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি মলয় মুখোপাধ্যায়। ঋতবাস, তুমি আমাদের সঙ্গে থাকো, আসবো আবারও তোমার কাছে। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ধ্রুববাবু, শতাব্দী রায় যিনি বীরভূমের তৃণমূলের প্রার্থী, তার সমর্থনেই যে দেওয়াল লেখা হয়েছে, সেখানেই যে শব্দবন্ধ উল্লেখ করেছে যে তিহারে বসেই খেলা হবে, এই শব্দবন্ধ এই দেওয়াল লিখনে লেখা রয়েছে। কিভাবে দেখছেন তৃণমূলের এই যে বার্তা শতাব্দী রায়ের সমর্থনে? তৃণমূলের যারা আছেন তারা বুঝতে পারছে যে তিহারে বসেই খেলা হবে, কারণ তিহারে বড় চোর বসে আছে, ছোট চোরদের ডাকার জন্য খেলা হবে, কারণ 3 পার্টি তাস তো তিহারেই খেলতে হবে। এর জন্য তো সঙ্গী লাগবে, এই সঙ্গী কে হবে? সেই জন্য ওখানে বোলপুরে এক মন্ত্রীর বাড়িতে 41 লাখ টাকা পাওয়া গেছে, 41 কোটি টাকা পাওয়া যাওয়ার কথা ছিল। রাত্রের বেলায়, রাত্রের অন্ধকারে কিংবা যখন ওখানে ছাপা মারলো, তখন বাকি লোকেদেরকে বস্তায় বস্তায় কি বার করে নিয়ে গেল, যারা নিয়ে যাচ্ছিল তারা কারা, কাদের নির্দেশে গেল, এই সমস্ত তদন্তে আগামী সময় উঠে আসবে। আর উঠে আসার পরে যখন এরা যখন যাবে তিহারে, আর তিহারে গিয়েই তো খেলাটা হবে, আসল খেলা। আরো অনেক বড় ছোট ছোট চোর আছে, সেই চোরেরা যাবে তিহারের জেলে। প্রান্তিক যারা তৃণমূলের কর্মী, যারা গ্রামে তৃণমূলের পতাকায় কাঁধে নিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছিল, যারা বলেছিল সততার প্রতীক মমতা ব্যানার্জি, তারা এখন বুঝতে পারছে
যে মমতার সততার প্রতীক নাই, সারদার প্রতীক হয়ে গেছে। মমতা এখন চোরেদের প্রতীক হয়ে গেছে। হাওয়াই চটি শুধু ছবি মাত্র। এখন মেন বিষয় হচ্ছে বাড়িতে কিভাবে চলমান সিঁড়ি চোর লাগবে, তার জন্য ব্যবস্থা হবে। আর ব্যবস্থা হতে গিয়ে এই ছোট ছোট চোরগুলো সব তিহারে গিয়ে 3 পাত্তি তাস খেলবে। সেই খেলায় হবে গ্রামের প্রান্তিক যারা বিজেপির তৃণমূলের কর্মী তারা বুঝে গেছে, সেই জন্য এই ধরনের মন্তব্য লিখছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, এই ধরনের ভাষা তারা বুঝতে পেরেছে। আর সমস্ত প্রান্তিক লোকেরা আগামী নির্বাচনে বিজেপিকে জিতাবে, বিজেপি জিতবে, আর জিতার পরেই তিহারে খেলাটা শুরু হবে। ধন্যবাদ আপনাকে। বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ঋতভাসের সঙ্গেও। ঋতভাস, আপাতত ধন্যবাদ তোমাকে, পরবর্তী সময় আবারও আপডেট নেব। একেবারেই তাই। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে শতাব্দী রায় তার সমর্থনে যে দেওয়াল লেখা হয়েছে সেখানে এই শব্দবন্ধ উল্লেখ করা হয়েছে, তা নিয়ে তো বিতর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু শতাব্দী রায়ের সমর্থনে লেখা দেওয়াল এবার মুছে দেওয়ার অভিযোগ উঠেছে। শতাব্দী রায়ের সমর্থনে দেওয়াল মুছে দেওয়া হলো গোবর দিয়ে। দেওয়াল মোছার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সাঁইথিয়া ব্লকের মাটিয়ারা গ্রামের ঘটনা, সেখানেই কিন্তু গোবর দিয়ে শতাব্দী রায়ের নাম মুছে দেওয়া হলো, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারেই তাই। যদিও এই যে ঘটনা, শাসক দল তৃণমূল তারা কিন্তু বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলছে। তবে বিজেপি যদিও সমস্তটাই অস্বীকার করছে। তারা বলছে যে বিজেপিকে এই ধরনের কাজকর্ম করতে হয় না, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। শতাব্দী রায়, যিনি বীরভূমে তৃণমূলের প্রার্থী হচ্ছেন, লোকসভা নির্বাচনে তিনি সেখান থেকে লড়বেন এবং তারই সমর্থনে দিকে দিকে প্রচার শুরু হয়েছে বীরভূম জুড়ে। এবং সাঁইথিয়ার মাটিয়ারা গ্রামে সেখানেও দেওয়াল লিখন করা হয়েছে শতাব্দী রায়ের সমর্থনে জানিয়ে, এবং সেই নামই তার সমর্থনে লেখা দেওয়ালেই শতাব্দী রায়ের যে নাম তাই কিন্তু মুছে দেওয়া হয়েছে। বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে এমনটাই অভিযোগ। গোবর দিয়ে নাম মুছে দিয়েছে শতাব্দী রায়ের। একদিকে তিহারে বসেই খেলা হবে শতাব্দী রায়ের নামে দেওয়াল লিখন, অন্যদিকে সেই দেওয়াল লিখন গোবর দিয়ে মুছে দেওয়া হলো। বিজেপি এমন কাজ করেছে এমনই কিন্তু অভিযোগ উঠছে তৃণমূলের তরফে। শতাব্দী রায়ের সমর্থনে লেখা দেওয়াল মোছার অভিযোগ, গোবর দিয়ে মোছা হলো সাঁইথিয়ায়, সেই ছবি আপনাদের দেখাচ্ছে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন কর্মকার। চন্দন, এই যে ঘটনা, একদিকে যেমন শতাব্দী রায় তার সমর্থনে দেওয়াল লিখন, সেখানে তিহারে বসে খেলা হবে, এই নিয়ে একদিকে যেমন বিতর্ক সৃষ্টি হচ্ছে, অন্যদিকে শতাব্দী রায়ের সমর্থনে লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির কি বক্তব্য? হ্যাঁ দেখো, যেটা আছে, ঘটনা ঘটেছে সাঁইথিয়া ব্লকে হাতোড়া গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারা গ্রামে। আর সেখানে আজ সকালবেলা তৃণমূল কর্মীরা দেখে যে শতাব্দী রায়ের সমর্থনে যে দেওয়াল লেখন করা হয়েছিল, সেই দেওয়ালটা পুরোপুরি ভাবে গোবর দিয়ে মুছে দিয়েছে বিজেপির সমর্থকরা। আর এমনই অভিযোগ নিয়ে সাঁইথিয়া থানাতে অভিযোগ জানালো তৃণমূল। আর এই বিষয় নিয়ে যে বিজেপি নেতৃত্ব আছে তার সাথে আমরা যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয় যে সম্পূর্ণ এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। তারা তৃণমূলের শতাব্দী রায় ওই এলাকাতে হেরে যাবে জেনে তারা নিজেরাই গোবর দিয়ে দেওয়াল মুছে দিয়েছে। সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ তোমায়। চন্দন কর্মকার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। লোকসভা নির্বাচনের আগে দুর্নীতির পোস্টার ঘিরে চাঞ্চল্য। দুবরাজপুর ব্লকের পদুমা অঞ্চলে তৃণমূল অঞ্চল সভাপতি তরুণ গড়াই ও পঞ্চায়েত প্রধান সবের মোহাম্মদ, এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পদুমা অঞ্চলে গারা গ্রামে দুর্নীতির পোস্টার। একেবারেই তাই। এবং দুর্নীতির পোস্টারে কি লেখা রয়েছে জানেন? সেখানে লেখা হয়েছে যে বশহরি মৌজাতে 15 লক্ষ টাকা সাবমার্সিবল বসানোর জন্য টেন্ডার হয়েছিল, যার কোনো হিসেবই নেই। পদুমা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা 25 লক্ষ টাকার গাছ অবৈধভাবে কেটে সেখানে বিক্রি করে দেওয়া হয়েছে, এই অভিযোগ করছেন তারা। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া অজয় নদ এবং শাল নদী থেকে অবৈধভাবে বালি তুলে বিক্রি করা হচ্ছে, সেই অভিযোগ এনেছেন। পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে খারাপ নলকূপের সরঞ্জাম বিক্রি করে দিচ্ছে। এই ধরনের একাধিক অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে।
অনুমতি না নিয়ে কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নাম পরিবর্তন করা হয়েছে, এমনই দাবি কুলটির প্রাক্তন বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের। একদমই তাই, এবং দল আলোচনা করেনি বলেই দাবি করছেন তিনি। এই বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন, সেই নিয়ে নিজের যে ক্ষোভ তাও কিন্তু উগরে দিয়েছেন, এবং সেই পোস্টকে ঘিরেই এই মুহূর্তে বিতর্কের সৃষ্টি হচ্ছে। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে এই যে ঘটনা, সেই ঘটনা নিয়েই এই মুহূর্তে সেখানে বিতর্ক তৈরি হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ফেসবুক অ্যাকাউন্টে এই নিয়ে পোস্ট করেছেন তিনি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নাম পরিবর্তন করা হয়েছে, এবং সেই নিয়েই কিন্তু বিতর্ক দেখা দেয়া হয়েছে যে অনুমতি না নিয়েই কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, এমনটাই দাবি কুলটির প্রাক্তন বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের। দল আলোচনা করেনি বলেই দাবি তাঁর। এই বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন তিনি, সেই পোস্টকে ঘিরেই এই বিতর্ক। আসানসোল শিল্পাঞ্চল জুড়েই সেই পোস্টকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। দল আলোচনা করেনি বলে দাবি তার দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। এমনই দাবি করেছেন প্রাক্তন বিধায়ক। কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নাম পরিবর্তন করা হয়েছে, এমনই দাবি প্রাক্তন বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের। দল আলোচনা করেনি বলে দাবি তার। এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন তিনি। সেই পোস্টকে ঘিরেই বিতর্ক আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, অভিনব প্রচারে বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী কীর্তি আজাদ। দোলের দিন রঙের উৎসব পালন হয়েছিল এবং বর্ধমানে পূর্ণিমার পরদিন দোল খেলা হয়, তাতেই অভিনবভাবে প্রচার করতে দেখা গেল কীর্তি আজাদকে। রাজবাড়ির ঐতিহ্য মেনে বর্ধমানবাসীও দোলের পরের দিন আবির রং খেলা শুরু করেন। মঙ্গলবার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের আয়োজনে বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে আবিরের রঙে মেতে উঠলেন। বর্ধমান কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ থেকে দোলযাত্রা শুরু। একেবারেই তাই, এবং কাঞ্চননগর উদয়পল্লী এলাকা, সেখানেও তারা পরিক্রমা করেন, এই রঙের উৎসবে তারা সামিল হয়েছিলেন। এবারে লোকসভা নির্বাচনের আগে অভিনব প্রচার আমরা দেখছি বিভিন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থীদের। কীর্তি আজাদ তিনি প্রথম থেকেই প্রচারের ক্ষেত্রে বেশ জোর দিয়েছেন, বিভিন্ন অভিনবভাবে তিনি প্রচার সারছেন। আমজাদ আলী শেখ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, কথা বলবো আমজাদের সঙ্গে। আমজাদ, কখনো কীর্তি আজাদ, তাকে আমরা দেখছি যে লোকসভা নির্বাচনের প্রচারে তিনি বাজারের ব্যাগ হাতে বাইরে বেরিয়ে পড়ছেন। এবারে দোল উৎসব, বর্ধমানে দোল উৎসবে তিনি মেতে উঠলেন সকলের সঙ্গে, এইভাবেই প্রচার কর্মসূচি সারছেন। কি ছবি ধরা পড়লো সেখানে? একেবারে অভিক, তোমায় জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান জেলায় একমাত্র বর্ধমান শহর গতকাল যেখানে গোটা ভারতবর্ষ দোলযাত্রায় অর্থাৎ দোল পূর্ণিমা পালন করেছে, ঠিক তারই অনুসারে আজ বর্ধমানে দোলযাত্রা শুরু হয়। কারণটা হচ্ছে যে 300 বছর থেকে আগে এই প্রথা শুরু হয়েছিল বর্ধমান রাজ পরিবারে, এবং তখনকার মহারাজা ছিলেন মহাতাব চাঁদ। তিনি সেই রেওয়াজ শুরু করে দিয়েছিলেন যে কুল দেবতা যারা রয়েছেন, কুল দেবতাকে দোল পূর্ণিমার দিন পুজো দেওয়া হবে এবং তার পরের দিন বর্ধমানবাসীরা দোলযাত্রা অর্থাৎ রং আবিরে মাখবে। সেই কিন্তু পরম্পরা আজও পর্যন্ত চলে আসছে বর্ধমানবাসীর কাছে, এবং বর্ধমানবাসী সেইভাবে সেই পরম্পরাকে জারি রেখেছে। আজ আমরা দেখলাম এক অভিনব প্রচার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তারা একটা র্যালি শুরু করেন বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ থেকে, এবং উদয়পল্লী কাঞ্চননগর তারা পরিক্রমা করেন। এবং এই পরিক্রমাতে দেখা গেল তার কাছে যে ঢোল, সেই ঢোলটা নিয়ে এবং খঞ্জনে নিয়ে তিনি বাজাতে শুরু করলেন, এবং এমনকি নাচও শুরু করলেন। এবং পাশাপাশি প্রত্যেক মানুষ যারা ঘর থেকে বাইরে বেরিয়েছিলেন তাদেরকে আবির দেওয়া বা রং মাখানো, এবং প্রত্যেকের কাছে হাত জোড়ো করে যে দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যাতে তৃণমূলকে ভোট দেওয়া হয় সেই আর্জি করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে বর্ধমান শহরে বিভিন্ন জায়গায়, দুর্গাপুরের পাশাপাশি বর্ধমানের বিভিন্ন জায়গায় তিনি প্রচার শুরু করেছেন, এবং আজ বিকেল থেকে বেশ কিছু জায়গায় প্রচার রয়েছেন এবং আগামীকালও প্রচার করবেন, এমনটাই জানা যাচ্ছে। অভিক, ধন্যবাদ তোমায় আমজাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আপনাদেরকে আরো একবার সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী আমজাদ
সেখানে কীর্তি আজাদ তিনি এই মুহূর্তে প্রচার কর্মসূচি সারছেন এবং বিধায়ক খোকন দাস তিনিও সঙ্গে রয়েছেন। সাধারণ মানুষজন তাদের সঙ্গে রঙের খেলায় মেতে উঠেছেন, একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে দিচ্ছেন এবং এই একদিকে যেমন হোলির সেলিব্রেশন চলছে তার সঙ্গে সঙ্গেই জোর কদমে চলছে লোকসভা নির্বাচনের প্রচারও। প্রচারে বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী কীর্তি আজাদ, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। রঙের খেলায় মেতে উঠেছেন তিনি, বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী কীর্তি আজাদ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। বিধায়ক খোকন দাসের আয়োজনে দোল পালন হচ্ছে, সেখানে উপস্থিত রয়েছেন কীর্তি আজাদ, তিনি রঙের খেলায় মেতে উঠেছেন। আপনাদের সেই ছবি তুলে ধরছি কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ থেকে। প্রচারে বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী কীর্তি আজাদ। একদমই তাই, সামনেই লোকসভা নির্বাচন, তার আগে জোর কদমে প্রচার কর্মসূচিতে জোর দিয়েছেন প্রার্থীরা এবং এর আগে কীর্তি আজাদ তাকেও আমরা দেখেছি যে বিভিন্নভাবে তিনি অভিনবভাবে প্রচার করার কর্মসূচি সেরেছেন। এবার রঙের উৎসবে মেতে উঠে তিনি সারলেন লোকসভার প্রচার। ফিরে এলাম বিরতির পর। হোলি উপলক্ষে বর্ধমানে 108 শিব মন্দিরে কর্মী সমর্থকদের নিয়ে পুজো দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুর্গাপুরে প্রাতভ্রমণ সেরে কর্মীদের সঙ্গে দেওয়াল লেখেন দিলীপ ঘোষ। একেবারেই তাই, এবং দিলীপ ঘোষ তিনি প্রাতভ্রমণের পর চা খান, নবাবহাটের 108 শিব মন্দির সেখানেও পুজো দেন। দলীয় কর্মীদেরকে সঙ্গে নিয়ে পুজো দেন দিলীপ ঘোষ। আমরা জানি যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ এই মুহূর্তে ঘোষণা হয়ে গেছে। কিছুদিন আগেই যে 19 জনের প্রার্থী তালিকাও দ্বিতীয় দফায় প্রকাশ করেছিল বিজেপি, সেখানেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রথমবারের জন্য দিলীপ ঘোষ তিনি সেখানে দাঁড়াচ্ছেন। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, দিলীপ ঘোষ তিনি প্রচার করছেন, তার আগে তিনি মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন কর্মী সমর্থকদের সঙ্গে, ঠিক কিভাবে প্রচার সারছেন তিনি? প্রথমেই বলে রাখি যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে একদিকে কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অন্যদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, দুজনের মধ্যে প্রচারে একটা টক্কর চলছে বর্ধমান শহর জুড়ে এবং বর্ধমান যেসব 7টি বিধানসভা রয়েছে সেগুলোকে নিয়ে। গতকালই এসছিলেন দিলীপ ঘোষ, বর্ধমানে পা রাখেন এবং চলে যান দুর্গাপুর, এবং দুর্গাপুর থেকে আজকে সকালে ফিরেই সঙ্গেই বর্ধমানে যে 108 শিব মন্দির রয়েছে সেখানে তিনি পুজো দেন এবং পুজো দেওয়ার পরই প্রচার শুরু করেন। তারপরে বর্ধমানের ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, যেখানে তাদের সমর্থকরা রয়েছেন, যেখান থেকে তিনি ভোট পাবেন, সেই জায়গায় যান এবং সেখানে আবির খেলেন এবং রঙে মেতে ওঠেন। তার পাশাপাশি বর্ধমান শহরে বাদামতলা এবং লোক এলাকায় তিনি যান এবং সেখানে প্রচার সারেন। কার্যত সব মিলিয়ে বলা যেতে পারে যে একবারে টক্কর চলছে কীর্তি আজাদের সঙ্গে দিলীপ ঘোষের, এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ একদিকে যেমন কীর্তি আজাদ, অন্যদিকে দিলীপ ঘোষ, এই লড়াই, এই দিল্লির দখল কার কাছে থাকবে এটাই এখন দেখার। আমজাদ, আমি অভিক বলছি। আমজাদ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এতদিন দিলীপ ঘোষ তার যে লোকসভা কেন্দ্র ছিল সেই লোকসভা কেন্দ্র থেকে তাকে প্রথমবারের জন্য সরিয়ে দেওয়া হলো, বর্ধমান দুর্গাপুরে বিজেপি তাকে দাঁড় করাচ্ছে, একেবারেই নতুন জায়গা দিলীপ ঘোষের জন্য। সেই ক্ষেত্রে দিলীপ ঘোষ তিনি কি বলছেন, কতটা সুবিধা পাবেন এক্ষেত্রে, মানুষজন তাদের সঙ্গে কি বার্তা তুলে ধরছেন, কিভাবে মিশে যাচ্ছেন তিনি লোকসভা নির্বাচনের আগে, কি বলছেন দিলীপ ঘোষ? দেখো অভিক, দিলীপ ঘোষকে আমরা গতকালই মুখোমুখি সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন যে ইতিমধ্যেই ওনার গোটা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ তার রাস্তাঘাট জানা, আর বর্ধমান তার নিজস্ব জায়গা। কার্যত একদিকে যেমন কীর্তি আজাদ একজন ক্রিকেটার, তিনি দাঁড়িয়েছেন, তার পরিপ্রেক্ষিতে বলেন উনি যে ময়দান আমার, বোলিং আমার এবং আমি ব্যাটসম্যান, প্রথম বলেই ছক্কা মারবেন তিনি, এমনটা কিন্তু জানিয়েছিলেন। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যেসব প্রচার হচ্ছে বর্ধমান শহর জুড়ে, তাতে করে তৃণমূলের পক্ষ থেকে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। কারণ যে বর্ধমান দুর্গাপুর লোকসভা 2019 সালে এই জায়গা থেকে সিট পেয়েছিলেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এবং 100% তারা নিশ্চিত যে তারা জিতবেন এই বর্ধমান দুর্গাপুর লোকসভা থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই জায়গা থেকে একবারে তুঙ্গে প্রচার কিন্তু মানে লাগাতার চলছে, বর্ধমানের বিভিন্ন জায়গায় তিনি প্রচার করছেন। তবে বিজেপির পক্ষ থেকে দেখা যাচ্ছে যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বাইক র্যালি করছেন এবং প্রত্যেকটা জায়গায় ফ্ল্যাগ থেকে শুরু করে রাস্তাঘাটে নেমে তারা প্রচার চালাচ্ছেন। অভিক, একেবারেই তাই। আপাতত ধন্যবাদ আমজাদ তোমাকে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষের প্রচার, একদিকে কীর্তি আজাদ, অন্যদিকে দিলীপ ঘোষ, জোর টক্করে চলছে প্রচার। আর দিলীপ ঘোষ তিনি কিন্তু বলেছেন তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। দুর্গাপুরে দেওয়াল লিখনে যোগ প্রার্থীর। দুর্গাপুরে হোলির উপলক্ষে সারাদিন বিশেষ প্রচারের পরিকল্পনা।
আসলে পরের খবরে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার, তাকে নিয়েই এবার বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি ভিডিও পোস্ট করা হয়েছে অসীম সরকারের এবং সেখানেই বিভিন্ন অশালীন কথা তাকে বলতে শোনা যাচ্ছে। একজন প্রার্থী হয়ে তার এই ধরনের যে ভাষার প্রয়োগ তা নিয়েই কিন্তু এই মুহূর্তে সুর চড়াচ্ছে তৃণমূল। তৃণমূলের নিশানায় বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের ভিডিও পোস্ট। তৃণমূলের ঘৃণ্য ভাষা বাংলার মানুষ সহ্য করবে না, কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট জোড়া ফুলের। একদমই তাই, সেই ভিডিও আপনাদেরকে তো অবশ্যই শোনাবো, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো যে অসীম সরকার যিনি বিজেপির প্রার্থী বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে, এবং সেক্ষেত্রেই সোশ্যাল মিডিয়াতে অসীম সরকার তারই একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে তাকে যে ধরনের ভাষা তিনি প্রয়োগ করছেন কথা বলার সময়, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে তৃণমূল তাকে হাতিয়ার করতে শুরু করেছে এবং তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে, কারণ এই যে ঘৃণ্য ভাষা তিনি ব্যবহার করেছেন তা বাংলার মানুষ কোনোভাবেই সহ্য করবে না, যা নিয়ে অসীম সরকারের বিরুদ্ধে যাতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, ব্যবস্থা নেওয়া হয়, সেই আবেদনই তারা জানাবে কমিশনের কাছে। এবার সেই নিয়েই কিন্তু সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের নিশানায় বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে ঘৃণ্য ভাষায় কথা বলছেন অসীম সরকার। আর এই ভিডিওকে কেন্দ্র করে একদমই অনন্যা, অসীম সরকার তিনি ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাবো। সেখানে আগের থেকে নেতাদের কবে আসতেছে আমাকে নেতা, এখানে সে ওটা তোমরা যদি বিজেপিতে ভোট না দাও হরিবল হরিবল হরিবল, এই বোনার মধ্যে আবার হরিবল দর্শককে কি কবে, দর্শককে কবে ভোট যদি না দাও মমতা দিদির কি করবে? শোন, আলাপ ব্যবহার তোরা ভালো করে করিস, কোন রকম এখানে গালাগাল দিবি না, গালাগালি দেবো না, তাদের অসীম সরকারের এই ভাষা নিয়ে ঠিক কি বলেছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন, শোনাবো আপনাদের। নয়, তার মুখে এই ধরনের অসভ্য কথা আগেও শোনা গেছে। শুধু তিনি কেন, এটা সামগ্রিকভাবে বিজেপির কালচার। বিজেপির বড় মেজর সেজো ছোট মাঝারি সমস্ত ধরনের নেতাদের মুখ থেকে বিভিন্ন ধরনের কুরুচিকর অসভ্য কথা শোনা যায়। তাই সেই কালচারেরই ধারক বাহক হিসেবে অসীমবাবু এই কথা বলেছে এবং এটা নির্বাচনের আচরণকে ভঙ্গ করে। সেই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে যাবো এবং আমরা আইনগতভাবে যা করার আমরা সেই পদক্ষেপ নেব। আসবো পরের খবরে। ফের একবার উত্তপ্ত উঠল গোসাবা। তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করেই ভোটের আগে অশান্তির ছবি ধরা পড়ল গোসাবাতে এবং উভয় পক্ষের বেশ কয়েকজন এই ঘটনাতে আহত হয়েছেন এবং এই ঘটনার জেরে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সংঘর্ষের ঘটনা তারও একবার প্রকাশ্যে এলো গোসাবায়। লোকসভা নির্বাচনের আগে এই অশান্তি নিয়েই কিন্তু সেখানে উত্তেজনা ছড়ায়। গোসাবায় তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত উভয় পক্ষের 6 জন। শূন্যে গুলি চালানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অঞ্চল সভাপতিকে খুনের উদ্দেশ্যে হামলা করা হয়েছে, এমনই অভিযোগ। গোসাবায় তৃণমূল বিজেপির সংঘর্ষ, আর এই সংঘর্ষে 6 জন ইতিমধ্যেই আহত হয়েছে সেই খবর সামনে আসছে। একদমই তাই। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজু দাস। রাজু, অঞ্চল সভাপতি তাকে নাকি খুন করার চেষ্টা করা হচ্ছিল এবং যার কারণে এই ধরনের ঘটনা, শূন্যে গুলি চালায় বিজেপি, এই অভিযোগ করা হচ্ছে। ঠিক কি ঘটনা ঘটেছিল সেখানে পুলিশ প্রশাসন তাদের তরফে কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? দেখো, প্রথমেই বলে রাখি, কালকের ঘটনায় দুজনকে কিন্তু গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ এবং মূলত তৃণমূল দাবি করছেন তাদের অঞ্চল সভাপতি এবং তার ভাই যখন 4 জন ফিরছিল তখনই একদল দুষ্কৃতী তাদেরকে ঘেরাও করে এবং তাদেরকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করে এবং তারা দাবি করছেন যে শূন্যে 1 রাউন্ড গুলি চালানো হয় এবং যখন তারা আবার গুলি চালাতে যায় তখন কিন্তু সেই লক্ষ্যভ্রষ্ট হয় এবং বন্দুকের বাঁট দিয়ে তাদেরকে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রথমে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে অবস্থার অবনতি হলে ক্যানিংয়ে নিয়ে আসা হয়
এবং ক্যানিং এর চিকিৎসকরা দেখে তাকে কলকাতা স্থানান্তরিত করেছে। অপরদিকে বিজেপি দাবি করছেন তাদের কর্মী সমর্থকদের উপরে তৃণমূলের লোকজন হামলা চালিয়েছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এর রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে এবং এলাকায় এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে। পুলিশ আর বেশ কয়েকজনের লোক নাম উঠে এসছে, তাদেরকে খোঁজে তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত যে দুজন গ্রেপ্তার হয়েছে তারা বিজেপি সমর্থক বলে দাবি করছে তৃণমূল এবং তারা কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত। বিজেপি দাবি করছে ধরে ধরে আমাদের লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে এবং যে তৃণমূল যে হামলা চালালো আমাদের উপর তাদের কর্মী সমর্থকদের উপরে কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে তারা কিন্তু থানায় ডেপুটেশন দেবেন বলে জানিয়েছেন এবং এই ঘটনার পর থেকে কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে সুন্দরবন কোস্টাল থানায়। ধন্যবাদ তোমায়। রাজু দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ গোসাবায় যে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ এবং সেই সংঘর্ষে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। একটা চক্রান্ত চলছিল কুমিরমারি জিপির উপরে যে অঙ্কন মণ্ডল এবং তার সহযোগীদেরকে মার্ডার করা হবে। তো হঠাৎ আজকে হোলির দিনে দেখা গেল যে অঙ্কনের ভাই বুবাই সহ ৩-৪ জন তারা গাড়ি নিয়ে নদী রাস্তায় পরিভ্রমণে বেরোয়। গাড়ির কাঁচটা পিস্তলের বাঁট দিয়ে জোরপূর্বক আঘাত করে গাড়ির কাঁচে আঘাত করে এবং জোর করে টেনে নিয়ে এসে উপরে ফায়ার করার পরে দ্বিতীয় ফায়ারটা অঙ্কনের ভাই বলে, অঙ্কনের ভাই আছে বলে অঙ্কনের ভাইয়ের মাথায় ট্রিগার। গোসাবা বিধানসভার কুমিরমারি অঞ্চলের ক্ষুদিরামপাড়ায় যখন আমাদের কর্মী কার্যকর্তারা আমাদের প্রার্থী ডক্টর অশোক কান্ডারির সমর্থনে গেরুয়া উত্তরীয় পরে বিজেপির উত্তরীয় পরে ফ্ল্যাগ ফেস্টুন ইত্যাদি লাগানোর কর্মসূচি করছিল, সেই সময় 7 কিলোমিটার দূরে বাড়ি স্থানীয় আরো বারো। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে এই মুহূর্তে ফিরে এলাম আর অনন্য এই মুহূর্তে ব্রেকিং খবরের দিকে নজর রাখবো। রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তাকে এবার তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে তলব করেছে। আগামীকালই তাকে হাজিরা দিতে হবে। সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। আগামীকালই সেখানে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। আগামীকালই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। তাকে তলব করা হয়েছে। বুধবার দিনকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল টাকা, আর সেই অর্থ কোথা থেকে এসেছে এমন এই উত্তর কিন্তু দিতে পারেনি চন্দ্রনাথ সিনহা। একদমই তাই। এবং আমরা দেখেছিলাম যে গত শুক্রবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। তার যে বাড়ি রয়েছে বোলপুরের নিচুপট্টিতে, সেখানে 14 ঘন্টারও বেশি সময় ধরে তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছিল, টাকা উদ্ধার করা হয়েছিল, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার তাকেই তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমরা এই নিয়ে আরো ডিটেলে জানবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকেই কিন্তু বিপুল পরিমাণ ক্যাশ উদ্ধার করা হয়েছিল এবং একই সঙ্গে তার দুটি মোবাইল এবং বেশ কিছু রিক্রুটমেন্ট সংক্রান্ত ডকুমেন্টস উদ্ধার করা হয়েছিল। ইডি যখন তার বাড়িতে ম্যারাথন অর্থাৎ 14 ঘন্টারও বেশি তল্লাশি অভিযান চালায়, এরপর যেটা দেখা যাচ্ছে যে তাকে তলব করা হয়েছে ইডির তরফ থেকে। আগামীকাল 11টার মধ্যেই তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং যাতে আগামীকালই তিনি হাজিরা দেন এবং হাজিরা যাতে না এড়ান সেই নির্দেশও দেওয়া হয়েছে। এবং পাশাপাশি বেশ কিছু ডকুমেন্টস অর্থাৎ তার প্যান কার্ড, আধার কার্ড এবং এরকম যে গুরুত্বপূর্ণ যেসব ডকুমেন্টস এবং যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্ট এবং আরো কিছু ব্যাংক সংক্রান্ত ডকুমেন্টস নিয়ে তাকে ইডি দপ্তরে আগামীকাল বেলা 11টার মধ্যেই চন্দ্রনাথ সিনহাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইডি সূত্রে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই যে 41 লক্ষ টাকা যে বিপুল পরিমাণ ক্যাশের কথা বলা হচ্ছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল, সেই ক্যাশ কোথা থেকে এসেছিল সেই ডকুমেন্টসও কিন্তু একই সঙ্গে আনার কথা বলা হয়েছে এবং ইডিকে দেখানোর কথা বলা হয়েছে। রিয়া, আর একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। এই যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, যার নাম নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি পেয়েছিল কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ মারফত, এবং সেই ক্ষেত্রে তাকে তলব করা হয়েছে, কোথাও কি এই সম্ভাবনা তাহলে থাকতে পারে যে কুন্তল ঘোষ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে?
একদমই নয়। দেখো, তোমাকে জানিয়ে রাখবো, কারণ হচ্ছে কুন্তল ঘোষ তিনি কিন্তু এই মুহূর্তে জেল কাস্টাডিতে রয়েছে এবং সেই কারণের জন্য তাদেরকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কিন্তু এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। তবে যা ডকুমেন্ট বা যা এভিডেন্স তারা পেয়েছেন সেই বিষয়টা নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং মূলত তার বাড়িতে যে তল্লাশি অভিযান চালিয়েছে এবং সেখান থেকে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেটা নিয়ে কিন্তু মূলত তাকে কালকে জিজ্ঞাসাবাদ করা হবে বা ডকুমেন্ট পেশ করার কথা বলা হয়েছে। একেবারেই তাই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে আগামীকাল তাকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে, সেক্ষেত্রে মন্ত্রী হাজিরা দেন কিনা। আপাতত ধন্যবাদ, রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বাড়িতে ইডির তল্লাশি অভিযান, তারপর তাকে আগামীকাল ডেকে পাঠালো ইডির আধিকারিকরা। সেক্ষেত্রে দিলীপ ঘোষ তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কিছু বলার নেই তো, এই মন্ত্রীর কোনো স্ট্যাটাসই নাই। 21 লক্ষ 30 লক্ষ কোনো টাকা হলো, যেখানে 51 কোটি টাকা এসছে, তো সেখানে তো আমার মনে হয় এখনো সেই স্ট্যাটাসে টিএমসি পৌঁছতে পারেনি। 41 লক্ষ তো এমনি নিয়ে ঘুরে বেড়ায় লোকে, রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে। কোটি কোটি না হলে কি টিএমসির নেতার একটা স্ট্যাটাস নেই? হ্যাঁ, আমাদের কোনো নেতার বাড়ি থেকে টাকা পায় তো বলতাম যে ঠিক আছে ভাই, বিজেপি তো গরিব লোক, 41 ঠিক আছে। 41 কোটি হলে চন্দ্রনাথ সিনহার একটা সম্মান থাকতো, স্ট্যাটাস থাকতো। আপনাদেরকে শোনালাম দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের ব্রেকিং খবর, গত শুক্রবারই আমরা দেখেছিলাম ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন বোলপুরের নিচুপট্টিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে। সেখানে 14 ঘন্টারও বেশি সময় ধরে তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, নগদ টাকা, তার পাশাপাশি 2টি মোবাইল ফোন সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার তাকেই ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একদমই অভিক, আগামীকাল সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে প্রায় 14 ঘন্টা তার বাড়িতে তল্লাশি করা হয়, নগদ টাকা উদ্ধার করা হয়েছে, বেশ কিছু নথিও পাওয়া গিয়েছিল। এই টাকা কোত্থেকে এলো সে কিন্তু জানাতে পারেনি। আর বুধবার দিনকেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব ইডির। বোলপুরের বাড়িতে তল্লাশি চালানো হয় আর সেখান থেকেই কিন্তু নগদ টাকা নথি উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে তুলকালাম কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে আপের প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযানে উত্তেজনা আপ সমর্থকদের, সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, কয়েকজন আপ সমর্থককে ধরপাকড়ও করা হয়েছে। একদমই তাই, এবং যে ছবি আজকে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়েছে আপ, এবং ইতিমধ্যে 144 ধারা জারি করা হয়েছিল প্রধানমন্ত্রীর বাসভবনের এলাকাতে, এবং সেক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই আজকে দিল্লিতে এই কর্মসূচি নিয়েছিল আপ সমর্থকরা। সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে, টেনে তোলা হয় আপের সমর্থকদেরকে, গাড়িতে তাদেরকে টেনে তোলা হয়। রাজধানীর নির্দিষ্ট কিছু জায়গাতে সেখানে 144 ধারা জারি করা হয়েছিল আপের আজকের এই কর্মসূচির জন্য। আপ সমর্থকরা সেখানে জমায়েত করার চেষ্টা করলে তাদের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের, এবং আম আদমি পার্টির প্রধানমন্ত্রী বাসভবন ঘেরাও কর্মসূচি ঘিরেই এই উত্তেজনা ছড়ায় দিল্লিতে। আমরা এই কথা বলবো, জয়ন্ত চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত দা, প্রথমেই আমাদের মনে রাখতে হবে দিল্লির পুলিশ বলতে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুলিশ, অর্থাৎ এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। তার ফলে খুব স্বাভাবিকভাবেই যে পুলিশ আজকে যে ব্যবহার করেছে বা যে ব্যবস্থা নিয়েছে সেটা খুব স্বাভাবিক। এবং এই মুহূর্তে আপের যে পক্ষে মানুষের যে দিল্লির মানুষের যে সমর্থন, সেই সমর্থনটা আছে বলেই আজকে গতকালকের চেয়েও বা কাল পরশু দিনের চেয়েও আজকে আরো জনসমর্থন বেড়েছে, আরো জনসমাগম বেড়েছে। তার ফলে সেই চাপের মুখে পড়েই আজকে প্রধানমন্ত্রীর বাড়ি অভিযান যেটা আপ নিয়েছিল তার বহু আগেই তাদেরকে স্বাভাবিকভাবে বাধা দিয়েছে। পুলিশ যে কঠোর অবস্থান নিচ্ছে সেটা মনে রাখতে হবে, এটা কিন্তু যে সংস্থা গ্রেপ্তার করেছে যার বিরুদ্ধে অভিযোগ, বিষয়টা সেইখানেই এত গুরুত্বপূর্ণ যে পুরোটাই কিন্তু কেন্দ্রের হাতে নিয়ন্ত্রিত। এমন নয় যে দিল্লি পুলিশ
দিল্লির মানুষ রাস্তায় নেমে তাদের ওপর কোন রকম নিবর্তনমূলক ব্যবহার করছে বা আচরণ করছে। এখানে কেন্দ্রীয় বাহিনী বলা যেতে পারে, সেই অর্থে সাধারণ মানুষের ওপর এই নিপীড়ন নামিয়ে এনেছে, যেহেতু এই বিক্ষোভ তারা দেখাতে গিয়েছিল এই গ্রেপ্তারের প্রতিবাদে। একদমই জয়ন্তদা, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে জয়ন্ত চৌধুরী টেলিফোনে ছিলেন প্রতিনিধি। দিলীপ ঘোষের মুখে ফের কুকথা, মুখ্যমন্ত্রীর নামে ফের কুকথা দিলীপ ঘোষের, বাবা তুলে কুকথা দিলীপ ঘোষের মুখে, পাল্টা দিলীপ ঘোষকে নিশানা করে পোস্ট তৃণমূলের, বাংলার মহিলাদের সম্মান করেন না দিলীপ ঘোষ। একদমই তাই। দিলীপ ঘোষ, যিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন, তার মুখেই এবার কুকথা শোনা গেল। ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে তিনি কটূক্তি করেছেন তা নিয়েই কিন্তু এই মুহূর্তে সরগরম পরিস্থিতি, যা মা দুর্গাকে নিয়ে বক্তব্যে বিতর্কে জড়ান দিলীপ ঘোষ। এর আগেও একাধিক তিনি বক্তব্য রেখেছিলেন, বারবার তার যে ভাষার প্রয়োগ, তার যে কথা বলা, সেই নিয়েও কিন্তু একাধিকবার বিতর্কে জড়াতে হয়েছিল দিলীপ ঘোষকে। হিন্দু দেবীকেও তিনি সম্মান করেন না, বাংলার মহিলাদেরকে তিনি সম্মান করেন না, এমনটাই কিন্তু বারবার অভিযোগ করা হয়েছিল দিলীপ ঘোষের বিরুদ্ধে। এবং একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও সম্মান করেন না দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন, কি কারণে এই বিতর্কের সূত্রপাত, শোনাবো আপনাদের। बिहार यूपी থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। আপনাদেরকে শোনালাম দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, দিলীপ ঘোষ যিনি বর্ধমান লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হচ্ছেন বিজেপির হয়ে, কিন্তু সেই ক্ষেত্রে তারই মুখে, একজন প্রার্থীর মুখে এই ধরনের কটূক্তি, বাংলার মহিলাদেরকে তিনি সম্মান করেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তিনি যেভাবে বাক্যবাণে বিঁধেছেন, যেভাবে তিনি মন্তব্য করেছেন, তা নিয়ে তাকে কিন্তু একাধিকবার বিতর্কে জড়াতে হয়েছিল। সেই বিতর্কই ফের একবার উস্কে গেল আজকে দিলীপ ঘোষের করা এই মন্তব্যের প্রেক্ষিতে। হিন্দু দেবীকেও সম্মান করেন না দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ফের কুকথা বললেন, মুখ্যমন্ত্রীর নামে কুকথা দিলীপ ঘোষের, বাবা তুলে কুকথা দিলীপ ঘোষের, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে সম্মান করে না। এর আগেও দিলীপ ঘোষকে বারবার দেখা গেছিল বিতর্কে জড়াতে, আর এবারও ফের কুকথা বললেন দিলীপ ঘোষ। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনু বাবু, দিলীপ ঘোষ তিনি এবার যে ধরনের কথা বলেছেন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তো কটূক্তি করেছেন, বাবা তুলে তিনি কথা বলেছেন, এই যে দিলীপ ঘোষের মন্তব্য কিভাবে দেখছেন? দেখুন, দিলীপ ঘোষ নিজে মানসিক কষ্টে আছেন, তার দলে তার গুরুত্ব কমছে, রাজ্য সভাপতির পদ গেছে, সর্বভারতীয় সহসভাপতির পদ গেছে, পার্টি অফিসে গেলে তার দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। তিনি 5 বছর যেখানে সাংসদ ছিলেন, যে কেন্দ্রের বিধায়ক ছিলেন, সেখান থেকে সরিয়ে, যদিও সেখানেও তিনি হারতেন, কিন্তু আরো শিওর একটা হারার জায়গায় দল তাকে প্রার্থী করেছে। আর দিলীপ ঘোষের মুখে এই ধরনের কথা শুনতে বাংলার মানুষ অভ্যস্ত, তার কারণ তার মস্তিষ্কের উর্বরতা। তিনি ছোটবেলা থেকে গরুর দুধ খেয়ে বড় হয়েছেন এবং যে দুধে সোনা ছিল, ওই জন্যই তার মুখে বাংলা এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন পায়ে চোট লেগেছিল তখন তিনি বলেছিলেন বারমুডা পরে ঘুরে বেড়ান, এবং আজকে তিনি মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন, আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবাকে তুলে কথা বললেন। এই নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি দিলীপ ঘোষকে বাংলার মহিলারা যোগ্য জবাব দিয়ে দেবে। তিনি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে গেছেন সেখানে যত মহিলা ভোটার আছে, একটা মহিলা ভোটারও তাকে ভোট দেবে না। তার হারা তো নিশ্চিত ছিল, তার গোহারাটা সুনিশ্চিত হলো। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। দিলীপ ঘোষের মুখে ফের কুকথা, মুখ্যমন্ত্রীর নামে কুকথা বললেন দিলীপ ঘোষ, বাবা তুলে কথা বলেছেন দিলীপ ঘোষ। সেই কি বলেছেন দিলীপ ঘোষ সেটাও আপনাদের শোনালাম। আর দিলীপ ঘোষের পাল্টা নিশানায় তৃণমূলের পোস্ট, বাংলার মহিলাদের সম্মান করেন না দিলীপ ঘোষ। আরো এখন সময় আরো একটা বিরতির।
ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দিলীপ ঘোষের মুখে ফের কুকথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে কথা বললেন দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষের পাল্টা নিশানায় তৃণমূল বলেছেন বাংলার মহিলাদের সম্মান করেন না তিনি। মা দুর্গাকে নিয়ে বক্তব্যেও বিতর্কে জড়ান দিলীপ ঘোষ। একদমই তাই, এবং বারবার এভাবে মহিলাদেরকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। बिहार यूपी থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। এবং দিলীপ ঘোষ এই ধরনের যে কথা বলেছেন, এই প্রসঙ্গেই রাজ্যের মন্ত্রী শশী পাজাত তিনি কি বলেছেন শোনাবো। ममता बनर्जी को अपमान किए, फिर से उन्होंने एक व्यक्ति के ऊपर अपमान किया है, आक्रमण किया है। दिलीप घोष का डीएनए ही ऐसा है, उनका और बीजेपी का चरित्र ही ऐसा है। ये बंगाल के लोग और बंगाल के समाज और बंगाल के नारी समझ ले कि इस तरीके के लोग भी कैंडिडेट होते हैं, इस तरीके के लोग भी सोचते हैं कि वो जीतेंगे और लोगों को और भी अपमान करेंगे, नारियों को और भी अपमान करेंगे। तो दिलीप घोष और पवन सिंह में कोई फर्क नहीं है, दोनों बंगाली नारियों और नारियों को ही अपमान करते हैं। बंगाल की नारी जवाब देंगी, इस अपमान का जवाब देना है, मुंह तोड़ जवाब दीजिएगा। আরো 12 এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।